নমস্কার এবং এই সুন্দর কর্ণাটক রাজ্যে আপনাদের স্বাগতম। এখানে থাকতে আমাদের খুব ভালো লাগছে। উত্তর ভারত থেকে এসে এটা একটা বড় পরিবর্তন। প্রথমেই আপনি একটা অসাধারণ বিমানবন্দরে নামবেন। সত্যি বলতে কি, আমি মনে করি এটা বিশ্বের সেরা বিমানবন্দরগুলির একটা। নিঃসন্দেহে ভারতের সেরা বিমানবন্দর। তারপর ব্যাঙ্গালোরের রাস্তায় ড্রাইভ করা অসাধারণ। দুদিকে যেসব আধুনিক বিল্ডিং দেখবেন তা আপনাকে মনে করিয়ে দেবে যে এটা প্রায় একটা উন্নত দেশ। কর্ণাটক সত্যিই ভারতের ধনী রাজ্যগুলির একটা। আসলে যদি তথ্য দেখেন, কর্ণাটকের প্রতি ব্যক্তি মাথাপিছু আয় বছরে ৩ লাখেরও বেশি। এটা উত্তরপ্রদেশের মাথাপিছু আয়ের ৪ গুণ এবং বিহারের, যেখানে বছরে মাত্র ৫৫,০০০ টাকা, তার ৬ গুণ বেশি। কি বিশাল পার্থক্য! কিন্তু এই বছর কর্ণাটক একটু সমস্যায় পড়েছে। এখানে ভয়াবহ খরা হয়েছে। অনেকে বলে এটা তাদের জীবনের সবচেয়ে খারাপ খরা। আমরা মাঠে গিয়ে দেখেছি কৃষকদের জীবন কত কঠিন, এবং সত্যি এটা তাদের জন্য খুবই দুঃসময়। নমস্কার। নমস্কার। এখন পরিস্থিতি কেমন? বৃষ্টি হয়েছে। বৃষ্টি হয়নি এবং পরিস্থিতি খারাপ। লোকে রেশন পায়। রেশন? সরকার আমাদের ৫ কেজি রেশন দিচ্ছে। আপনি কিছু বলতে চান? আমি কি বলবো? বৃষ্টি নেই, কিন্তু আমাদের এই গরমেও কাজ করে রোজগার করতে হচ্ছে। সরকার ৫ কেজি চাল দিচ্ছে, কিন্তু তা যথেষ্ট নয়। বাইরে থেকে কিনলে ৮০০ থেকে ৯০০ টাকা লাগে। ৩০০ টাকা দৈনিক মজুরি দিয়ে চালানো কঠিন। আপনি রেশন পান? আমার রেশন কার্ড নেই। কার্ড নেই? ওরা কি ফ্রি খাবার দেওয়ার কথা বলছে? না, খাবার তো দেওয়া হয় না, তাই তারা চাল রেশন দেয়। আপনি চাল পেয়েছেন? আমি কোনো রেশন পাচ্ছি না। বৃষ্টি পড়েনি। গরমে সব শুকিয়ে গেছে। সব কিছু শুকিয়ে গেছে। খরা পরিস্থিতিতে সরকার কি কোনো টাকা দিয়েছে? জিজ্ঞেস করতে পারবেন। সরকার কি কোনো টাকা দিয়েছে? ওরা কিছুই দেয়নি। এখন পর্যন্ত কিছুই দেয়নি। একটু অন্যভাবে বলি। অনেক মহিলা কৃষক আমাদের বলেছিল যে আসলে দুই দলের তরফ থেকেই তাদের ভোট দেওয়ার জন্য ৫০০ বা ৪০০ টাকা দেওয়া হয়েছিল। ওঁরা যা বলেছিলেন শুনুন। এই এলাকায় মানুষ কাকে ভোট দিচ্ছে? কংগ্রেস না বিজেপি? আমি জানি না কে জিতবে। ওদের ভোট দেওয়ার জন্য টাকা পেয়েছিলেন কি? জিজ্ঞেস করুন। কোনো দল কি আপনাকে ভোটের জন্য টাকা দিয়েছে? আমি ৫০০ টাকা পেয়েছি। ৫০০ টাকা? কোন দল থেকে? ওকে জিজ্ঞেস করুন। আপনাকে ৫০০ টাকা কোন দল দিল? বিজেপি। কংগ্রেস ৫০০ টাকা দিয়েছে। জনপ্রতি? একজনের জন্য। কতজনকে? বিজেপি প্রত্যেক জনকে ৪০০ করে টাকা দিয়েছে। আপনাকে ভোটের জন্য টাকা দেওয়া হয়েছে। ৫০০ টাকা। ৫০০ টাকা দেওয়া হয়েছে। ৫০০ টাকা ভোটের জন্য দেওয়া হচ্ছে। বিজেপি, কংগ্রেস না দুজনেই? আপনাকে ভোটের জন্য কোন দল টাকা দিল? বিজেপি। বিজেপি। বিজেপি ৫০০ টাকা দিয়েছে। আর কংগ্রেস? কংগ্রেস ৪০০ টাকা দিয়েছে। বিজেপি ৫০০ টাকা দিয়েছে। কিছু লোকে টাকা পেলেও কিছু লোক পায়নি। আসলে এই বছরের খরাটা এখানকার নির্বাচনে একটা বড় রাজনৈতিক প্রশ্ন হয়ে উঠেছে, কারণ কংগ্রেস সরকার বলছে যে কেন্দ্র তাদের প্রাপ্য টাকা দিচ্ছে না। আসলে তারা সুপ্রিম কোর্টে গিয়েছিল এবং সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে ১৮,০০০ কোটি টাকা দিতে নির্দেশ দিয়েছে, কিন্তু কংগ্রেসের মতে তারা মাত্র ৪,০০০ কোটি টাকা পেয়েছে। তাই তারা সর্বত্র প্রতিবাদ করছে, এবং আসলে এখানে একটা ফেডারেলিজমের বিষয় আছে। কর্ণাটক কান্নাডিগাদের জন্য রাজ্য, কিন্তু কেন্দ্র কর্ণাটকের দিকে নজর দিচ্ছে না। তাই আমরা মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়াকে জিজ্ঞাসা করেছি যে আসল সমস্যাটা এখানে কি।
স্যার, আপনি আমাদের জন্য এই যে সময় বের করেছেন সেজন্য ধন্যবাদ। কেন্দ্রের কর্ণাটকের প্রতি বৈষম্য, এটাকে খুব তীব্র বৈষম্য বলা যায় কি কেন্দ্র রাজ্যের মধ্যে? দেখুন, 240টা তালুকের মধ্যে আমরা 223টা তালুককে খরাক বলিত ঘোষণা করেছি। 223টা তালুক 240টার মধ্যে প্রায় 48,000 হেক্টর জমির ফসল নষ্ট হয়েছে, চাষিরা ফসল হারিয়েছেন। আমরা 30,000 কোটি টাকার বেশি মূল্যের ফসল হারিয়েছি। আমরা ভারত সরকারের কাছে NDRF এর নিয়ম অনুযায়ী 18,172 কোটি টাকা চেয়েছি, আর সেপ্টেম্বর মাসে একটা স্মারকলিপি জমা দিয়েছি। আর তারপরেও আমি 3 জন মন্ত্রীকে পাঠিয়েছিলাম সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে দেখা করে কর্ণাটকের খরার পরিস্থিতি বুঝিয়ে বলার জন্য। কেন্দ্র কোনো সাড়া দেয়নি, এবং শেষে আমি নিজে গিয়ে ডিসেম্বরের 19 তারিখে প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। আবার পরের দিন ডিসেম্বর 20 তারিখে অমিত শাহের সাথে দেখা করেছি। কতবার আশা যাওয়া হয়েছে? আমাদের 3 জন মন্ত্রী সংশ্লিষ্ট মন্ত্রীদের সাথে দেখা করেন, কিন্তু তাঁরা কোন সাড়া দেননি। আর আমি নিজে গিয়ে 19শে ডিসেম্বর প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছি। এখানে মানুষ কষ্ট পাচ্ছে, এখানে খরা হয়েছে, ভীষণ খরা। আর কেন্দ্র আপনাদের টাকা দিচ্ছে না কেন? আমি জানি না, কারণ নরেন্দ্র মোদীর সরকার কেন্দ্রে, তারা কর্ণাটকের প্রতি, কংগ্রেস দলের প্রতি ঘৃণার রাজনীতি করছে। তারা কর্ণাটকের প্রতি বৈমাত্রের সুলভ আচরণ করছে। তারপর আমরা আদালতে গেছি। একটি যুক্তরাষ্ট্রীয় বা ফেডারেল কাঠামোতে আদালতে যাওয়া ছাড়া অন্য কোনো রাস্তা নেই। ভারত সরকারের দায়িত্ব হলো যেখানে বন্যা হয়েছে, যেখানে খরা হয়েছে, শুধু কর্ণাটকে নয়, সমগ্র দেশে তাদের আর্থিক সাহায্য দিতে হবে। কিন্তু তখনও পর্যন্ত তারা টাকা রিলিজ করল না। আমাদের স্মারকলিপি জমা দেওয়ার পর 7 মাস হয়ে গেল, 7 মাস পরেও তারা সাড়া দিল না। তাই আমরা সুপ্রিম কোর্টে গেছি। সুপ্রিম কোর্ট বলেছে যে একটি ফেডারেল কাঠামোতে এমন করা উচিত নয়, এবং কোর্ট ভারত সরকারকে এটা মিটমাট করে নিতে নির্দেশ দিল। কেন্দ্র তারপরেও 1 সপ্তাহ সময় নিল, পরে মাত্র 3,900 কোটি টাকা রিলিজ করল। 18,000 কোটি টাকার পরিবর্তে এটা আমরা যা চেয়েছিলাম তার 19%। NDRF এর নিয়ম অনুসারে আমরা মোট ক্ষতির পরিমাণের জন্য দাবি করিনি। মোট ক্ষতি 35,000 কোটিরও বেশি। এটা তার অর্ধেক হবে। তার অর্ধেকও না। মানুষজন কি বলছে, তাদের বক্তব্য কি? ওরা কষ্ট পাচ্ছে আর কেন্দ্র থেকে টাকা আসছে না। কর্ণাটকে মানুষ কি বলে? বিজেপি মুখোশ পরে শাসন করছে, তারা বৈমাত্রের সুলভ আচরণ করছে, তারা ঘৃণার রাজনীতি করছে। এখানকার মানুষ এটাই বলে। hate politics. আমরা প্রাক্তন উপমুখ্যমন্ত্রী শ্রী আর অশোকাকেও জিজ্ঞাসা করেছি, কেন্দ্র রাজ্যকে বেশি অর্থ কেন দিচ্ছে না, বিশেষ করে যেহেতু সুপ্রিম কোর্ট এই নির্দেশ দিয়েছে। Supreme Court has ordered it. How are you? কর্ণাটকের খরা সমস্যার মোকাবিলা আপনি কিভাবে করছেন? মানুষ কষ্ট পাচ্ছে, রাজ্য সরকার 18,000 কোটি টাকা চেয়েছিল, তার একটা পয়সাও দেওয়া হয়নি। তারপর রাজ্য সরকার সুপ্রিম কোর্টে গিয়েছিল, আর কোর্ট বলেছে দিতে হবে কারণ মানুষ কষ্ট পাচ্ছে, আর আপনি 18,000 কোটির মধ্যে মাত্র 4,000 কোটি, তাও নয় 4,000 কোটির কম দিয়েছেন। এই অভিযোগের বিষয়টি আপনি কিভাবে সামলাচ্ছেন? আমি মনে করি কংগ্রেসের লোকেরা প্রচার ছড়াচ্ছে, মিথ্যা প্রচার। আসলে আমি গত শাসনামলে 4 বছর ধরে রাজস্ব মন্ত্রী ছিলাম। রাজস্ব মন্ত্রী মানেই সব খরা, বন্যা ইত্যাদি বিষয় আমার অধীনে আসে। আমি সব জানি। এর জন্য NDRF এবং SDRF নিয়ম আছে। NDRF মানে জাতীয় সরকার অর্থ দেবে, SDRFও পরিমাণের 75% দেবে। তারা রাজ্যের জন্য ইতিমধ্যেই 700 কোটি টাকা দিয়েছে, 3 মাস অন্তর কর্ণাটক রাজ্যকে দিয়েছে, এবং এখন ওরা 364 কোটি টাকার বেশি রিলিজ করছে। এগুলো NDRF নিয়ম। ফসলের জন্য তারা পরিমাণ ঠিক করেছে, যা প্রায় 7,000 টাকা প্রতি হেক্টর। NDRF দিয়েছে, শুধু নিয়ম অনুযায়ী কেন্দ্র এই পরিমাণ অর্থ দিয়েছে। আমি মনে করি কর্ণাটকের ইতিহাসে এটা কেন্দ্রীয় সরকার কর্তৃক দেওয়া সর্বোচ্চ পরিমাণ।
তা নয় এখনকার খরার জন্য, কারণ সুপ্রিম কোর্ট 18,000 কোটি দিতে বলেছে আর আপনারা মাত্র 3,900 দিয়েছেন, 18,000 নয়। তাহলে খরার জন্য আরও 14,000 কোটি বাকি আছে। আমি অন্য কারো কথা বলছি না। কৃষকরা বলছে যে কেন্দ্রের জন্য আমরা ক্ষতির মুখে পড়ছি, এটা কেন্দ্র রাজ্যের সমস্যা। আপনি এটা কিভাবে মোকাবিলা করছেন? আমি আবার অতীতে ফিরে যাব। গতবার মনমোহন সিংহের সরকার কেন্দ্রে 10 বছর শাসন করেছিল। আমাদের সরকার রাজ্যে ছিল জেডিইউরাপ্পার সরকার। 10 বছর ধরে আমরা 40,000 কোটি টাকা চেয়েছিলাম। কেন্দ্রীয় সরকারের কাছে এনডিআরএফ তহবিলের জন্য অনুরোধ করেছিলাম। আর ওরা কি দিয়েছিল? ওরা আমাদের 3,500 কোটি টাকা দিয়েছিল। আমরা কি চেয়েছিলাম? 40,000 কোটি টাকা। ওরা কি দিয়েছিল? 3,500 কোটি টাকা। এখন ওরা মোদী সরকারের প্রশ্ন তুলছে। আমি শতাংশটাও বলছি। মনমোহন সিংহের সরকার কর্ণাটককে আমরা যা চেয়েছিলাম তার 5%-ও কম দিয়েছিল। 5%-ও কম। মোদী সরকার কি দিয়েছে? মোদী সরকার খরা এবং বন্যার জন্য যা চাওয়া হয়েছিল তার অর্ধেকেরও বেশি দিয়েছে। এটাই মোদীর বিশেষত্ব। 4,000 কিভাবে 18,000-এর 50% হয়? সেটা তো 25%-এরও কম। তাহলে আপনি কি বলতে চাইছেন যে আপনারা মনমোহন সরকারের মতো ভালো নাকি খারাপ? নাকি আপনারা দুজনেই একই রকম? না, আমরা মনমোহন সিং সরকারের থেকে ভালো। মোদী সরকার মনমোহন সরকার 10 বছরে যা দিয়েছে তার থেকে 4-5 গুণ বেশি দিয়েছে। তাহলে এই সংখ্যাটা তো ভুল হয়ে যায়। আপনারা 3,900 কোটি দিয়েছেন আর সুপ্রিম কোর্ট বলেছে 18,000 কোটি দাও। আমি সুপ্রিম কোর্টের কথাও উদ্ধৃত করছি। কোর্ট বলেছে আইন অনুযায়ী তাৎক্ষণিক রিলিজ করতে। কিন্তু রাজ্য সরকারের কোনো নিয়ম নেই। আমার ধারণা নির্মলা সীতারামন কোর্টে যাওয়ার আগে নির্বাচন কমিশনের কাছে অনুরোধ করেছিলেন, বলেছিলেন দয়া করে আমাকে কর্ণাটক, তামিলনাড়ু এবং আসামে খরার জন্য বাজেট দেওয়ার অনুমতি দিন। তিনি নির্বাচন কমিশনারের কাছে অনুরোধ করেছিলেন। নির্বাচন কমিশনার অনুমতি দেওয়ায় আমরা অর্থ দিয়েছি। আমরা এটা অনারেবল সুপ্রিম কোর্টকে জানিয়েছি। এটা কর্ণাটক সরকার থেকে চাপ দেওয়ার জন্য হয়েছে, এরকম বিষয় নয়। এটা স্বাভাবিক প্রক্রিয়া। অর্থ কেন্দ্র সরকার দিয়েছে। আমি মোদিজির প্রশংসা করি। গত 10 বছরে তিনি কর্ণাটকে খরা এবং বন্যা নিরসনের জন্য সর্বোচ্চ অর্থ দিয়েছেন। এটা কেন্দ্রীয় সরকারের দেওয়া সর্বোচ্চ অর্থ। আমি মোদী সরকারের প্রশংসা করব। দোরাব, এই কেন্দ্র রাজ্য দ্বন্দ্বের মূল কারণ কি? এটা কি যুক্তিসঙ্গত? কংগ্রেসও কি এমনটা করেছিল? আসল কথাটা কি? প্রণয়, যেসব রাজ্য ধনী সেগুলোর প্রায় অভিযোগ থাকে যে কেন্দ্রের কাছ থেকে তারা যতটা দেয় ততটা ফেরতও পায় না। তারপর এই নিয়ে আবার ছোট্ট গল্প আছে, এটা হওয়া উচিত 12,000 কোটি, 14,000 কোটি নাকি 10,000 কোটি। কিন্তু দক্ষিণের রাজ্যগুলো, যেহেতু সাধারণত সেগুলো বিজেপি শাসিত নয়, কেন্দ্রীয় সরকারের প্রতি তাদের বেশি অভিযোগ থাকে এবং মনে করে উত্তরের রাজ্যগুলো কম অবদান রেখেও বেশি সুবিধা পায়। এটা একটা রাজনৈতিক ব্যাপার যা বহু বছর ধরে, আসলে দশকের পর দশক ধরে চলে আসছে। যদিও আমরা দেখছি ভারতে ফেডারেলিজম আরও শক্তিশালী হচ্ছে। আসলে আঞ্চলিক দলগুলো অন্য দলগুলোর চেয়ে অনেক ভালো করছে। এই প্রশ্নে এটা কি ফেডারেলিজমের একটা উপাদান, নাকি সাব ন্যাশনালিজম বা যেটাই বলুন, এটা কি তার অংশ? This whole protest? এখানে একটা বিক্ষোভ হয়েছিল দোকানের নাম ফলক নিয়ে। দাবি উঠেছিল যে সব দোকানে স্থানীয় ভাষায় নাম থাকতে হবে। মনে হয় এখানে স্থানীয়ভাবে একটা প্রবণতা আছে যে আমরা কন্নড়, আমরা আমাদের রাজ্যকেই প্রাধান্য দিতে চাই, এমনটা বলা যায়। তারা বলে আমরা দেশের দ্বিতীয় বৃহত্তম করদাতা, কিন্তু কেন্দ্র থেকে অর্থ পাওয়ার ক্ষেত্রে আমরা সবার নিচে। তামিলনাড়ুও একই কথা বলে। তাই দক্ষিণে এটা অবশ্যই একটা বড় ইস্যু। মায়া, আপনাকে আমাদের মধ্যে পেয়ে খুব ভালো লাগছে। সময় বের করে এখানে আসার জন্য ধন্যবাদ, কারণ আপনি 30 বছর ধরে নির্বাচন কভার করেছেন। 1990 থেকে। Sorry, I'm so sorry. It's actually... শুনুন, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ মানুষ ভুগছে, কষ্ট পাচ্ছে এবং এটা কেন্দ্র রাজ্যের সম্পর্কের সাথে জড়িত।
হ্যাঁ, নিঃসন্দেহে। প্রায়শই বলা হয় যে কর্ণাটক কেন্দ্রকে অনেক দিচ্ছে, কিন্তু ফিরে পাচ্ছে খুব কম। এটা কংগ্রেসের একটা শক্তিশালী দাবি। অবশ্যই এই প্রচার শুরু হয়েছিল মুখ্যমন্ত্রী নিজে দিল্লি যাবার পর দেশের রাজধানীতে গিয়ে প্রতিবাদ করার মাধ্যমেই। তাই এটা কংগ্রেসের একটা প্রধান প্রচার যে বিজেপি সরকার কর্ণাটকের প্রতি নজর দেয় না, কন্নড়ভাষীদের পাত্তা দেয় না, এবং এর একটা প্রমাণ হলো যে কর হিসেবে দেওয়া টাকার অতি অল্প অংশই কর্ণাটকে ফিরে আসে। ভোটাররা কি মনে করছেন যে কর্ণাটককে একটু বৈষম্যের শিকার হতে হচ্ছে? সম্ভবত মধ্যবিত্ত ভোটারদের মধ্যে। কারণ অবশ্যই গত বছর কর্ণাটকের অনেকেই বিধানসভা নির্বাচনে কংগ্রেসকে ভোট দিয়েছিলেন, তাই এটা তাদের ওপর নিশ্চিতভাবে প্রভাব ফেলছে। আমি নিশ্চিত নই যে খেতে কাজ করা মহিলারা, যাদের সাথে আপনি কথা বলেছেন, তারা এটা সত্যিই গ্রহণ করবে কিনা। কিন্তু মধ্যবিত্ত ভোটাররা অবশ্যই এই বিষয়টা নিয়ে প্রশ্ন তুলছে। মনে হচ্ছে কেন্দ্রবিরোধী মনোভাবের একটা কারণ হলো 3 বা 4 দশক ধরে কাবেরী নদীর সমস্যা মিটেনি এবং কর্ণাটক মনে করে তারা উপেক্ষিত হয়েছে। প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কিন্তু পালন করা হয়নি। তাই আমার মনে হয় এসব মিলে একটা কেন্দ্রবিরোধী, শুধু বিজেপি নয়, একটা মনোভাব তৈরি হয়েছে যে আমরা ন্যায্য অংশ পাচ্ছি না। আপনি বললেন কংগ্রেস এবারের বিধানসভা নির্বাচনে বেশ ভালো করেছে, এটা একটা বড় পরিবর্তন। কংগ্রেসের সময়ের পরিবর্তন দেখুন। আসলে কংগ্রেস প্রায় 50 বছর কর্ণাটকে দাপটের সাথে রাজত্ব করেছে, প্রায় 2000 সাল পর্যন্ত। ওরা লোকসভা নির্বাচনে প্রতি বছর 20 থেকে 25টা আসন জিতত, 50 বছর ধরে 1-2 বছর বাদ দিয়ে। তারপর হঠাৎ 2004-এ আসন সংখ্যা 20 থেকে নেমে 8-এ এসেছে এবং 2019-এ মাত্র একটা আসনে। এটা প্রায় কংগ্রেসের বিলুপ্তির মতো এমনই মনে হতে পারে এবং এর সাথে বিজেপির বিশাল উত্থান হয়েছে। দেখুন, এই দলটা 50 বছর ধরে এই রাজ্যে কোথাও ছিল না। তারপর 2004-এ 8 থেকে 18 আসনে উঠে গেছে এবং 2019-এ 25 আসনে। কিন্তু তারপর 2019 থেকে 2023-এর মধ্যে মায়া যেমন বলছিলেন, একটা বড় পরিবর্তন, এটাকে একটা সিজার এফেক্ট বলা যায়। বিজেপির আচমকা পতন গত 2 বছরে এবং কংগ্রেসের তীব্র উত্থান 2019 থেকে 2023-এ। বিজেপির ভোটের হার 51% থেকে নেমে 36%-এ এসেছে, এটা বড় পতন এবং কংগ্রেস বেড়েছে। ভোট বেড়েছে 32% থেকে 42%-এ। এখন সবচেয়ে কাছাকাছির নির্বাচনে 2023-এর বিধানসভা নির্বাচনে কংগ্রেস 42% এবং বিজেপি 36%। যদি এটাকে আসন সংখ্যায় রূপান্তরিত করা যায়, তাহলে এটাও একটা বড় গল্প হবে। 2019 থেকে 2023-এ বড় পরিবর্তন হয়েছে। 2023-এর বিধানসভার আসনগুলোকে লোকসভার আসনে রূপান্তর করলে এটা প্রায় 7 থেকে 8টা বিধানসভা আসন একটা লোকসভা কেন্দ্রে। বিজেপি 25টা আসন থেকে নেমে 8-এ এসেছে এবং কংগ্রেস একটা আসন থেকে 18-তে পৌঁছেছে এবং জেডিএস একটা থেকে 2টো আসনে, এটাও বড় পরিবর্তন। তাহলে বিধানসভা নির্বাচনে ভালো করলে কি হয়? এটা তো লোকসভা নির্বাচন, এর কোনো গুরুত্ব আছে কি? যেমন আমরা আগে দেখেছি এবং আমাদের স্নিপেটসে দেখতে পাচ্ছি, একটা বিধানসভা নির্বাচন পরবর্তী লোকসভা নির্বাচনের ফলাফল কি হতে চলেছে তার খুব ভালো ইঙ্গিত দেয়। ঐতিহাসিকভাবে এটা সত্যি, আমরা সব ডেটা যাচাই করেছি। 80% সময় বিধানসভা নির্বাচনে যে দল জিতেছে সেই দলই লোকসভায় বেশি আসন পায় বা জেতে সেই রাজ্যে। 80% সময়, আসলে অনেক সময় আরও বেশি হয়ে থাকে। তাহলে একটা বিধানসভা নির্বাচন পরবর্তী লোকসভা নির্বাচনে ফলাফল কী হবে তার খুব ভালো ইঙ্গিত দেয়। কিন্তু একটা শর্ত আছে যে পরবর্তী লোকসভা নির্বাচন বিধানসভা নির্বাচনের 1 বছরের মধ্যে হতে হবে এবং কর্ণাটকে এটা প্রায় হচ্ছে। তাহলে বিধানসভা নির্বাচন আপনাদের পোলস্টারদের চেয়ে ভালো ভবিষ্যৎবাণী করে। সবসময় নয়, কিন্তু প্রায়ই হ্যাঁ। আপনি হার স্বীকার করছেন। এটা তো ঐতিহাসিক তথ্য, এ নিয়ে তর্কের কিছু নেই। তো আপনি কি মনে করেন যে বিধানসভা নির্বাচনে হঠাৎ করে কংগ্রেসের উত্থান এই নির্বাচনে বিশাল পরিবর্তন এনে দেবে কিনা? না, হঠাৎ বেড়ে যায়নি। বহু বছর ধরে বিধানসভার নির্বাচনে কংগ্রেস প্রায় 37-39% পেয়ে আসছিল আর বিজেপি তার 4 বা 5% কম। তারপর জোট গঠন হয় আর সরকার গঠিত হয়।
এবার কংগ্রেস 40% বাধা পার করে 42% পৌঁছে গেছে। ফলে দুই দলের মধ্যে গ্যাপ 3 বা 4% থেকে 6% হয়ে গেছে। এটাই কংগ্রেসের এই বিরাট জয়ের কারণ 2023 সালের বিধানসভা নির্বাচনে। এটা হঠাৎ করে বদলে যাওয়া নয় এই বিধানসভা নির্বাচনে। এর আগে পঞ্চায়েত নির্বাচন আর শহরের পৌর নির্বাচনে কিছু ইঙ্গিত ছিল। শুধু দেখুন কি হয়েছিল 2020 আর 19-এর লোকসভা নির্বাচনের পরে। কংগ্রেসের উত্থান 2019 থেকে স্থানীয় সংস্থা নির্বাচনেও ঘটেছে, যা অনেকে মনোযোগ দেয় না। আসলে কংগ্রেস এই 2 বছরে আসনের 42% পেয়েছে, যেখানে বিজেপি পেয়েছে মাত্র 36% আসন। তাই বাজ ইতিমধ্যেই ইঙ্গিত ছিল যে কংগ্রেস কর্ণাটক থেকে প্রায় মুছে যাওয়ার পর একটু ফিরে আসছিল। যদি কেউ কাছাকাছি পৌর নির্বাচনগুলো ঘনিষ্ঠভাবে অনুসরণ করে থাকে। হ্যাঁ, আমি মনে করি এই নির্বাচনের পর বিজেপি বুঝতে পেরেছে, মানে ওরা যে জেডিএস এর সাথে জোট বেঁধেছে আর জেডিএস সেকুলার দল হয়েও তাদের সাথে যোগ দিয়েছে, মনে হচ্ছে দুপক্ষই বুঝে গেছে যে একা বিজেপির পক্ষে গতবারের লোকসভা নির্বাচনের মতো ফলাফল করা সম্ভব না। তাদের জেডিএস এর প্রয়োজন আছে এবং তারা মেনে নিয়েছে যে তারা দক্ষিণের 5টি জেলায় পিছিয়ে আছে। তাহলে মায়া, এই বড় পরিবর্তনটা কেন হলো? মানে বিজেপি তো জোয়ারে ভাসছিল, সব ভালোই চলছিল, হঠাৎ সবকিছু পাল্টে গেল কেন? আমি মনে করি বিধানসভা নির্বাচনের আগে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতিগুলো ভোটারদের মনে ধরেছে। প্রতিশ্রুতির অধিকাংশ বাস্তবায়িত হয়েছে। আমি মনে করি এটা ভোটারদের কাছে জনপ্রিয় একটা পদক্ষেপ ছিল। তারা সত্যি এটা পছন্দ করেছে। এর সাথে কর্ণাটক কখনো কখনো দেশের সাধারণ মেজাজের বিপরীতে চলে। আমাদের খুব কমই ডাবল ইঞ্জিনের সরকারের সুবিধা হয়, যদি সেটা আদৌ সুবিধা হয়ে থাকে। প্রায়শই রাজ্য সরকার কেন্দ্রীয় সরকারের থেকে আলাদা দলের হয়। তাই আমরা এখানে আলাদাভাবে কাজ করি। খুব চালাক, একজন আরেকজনের ওপর নজর রাখছে, বিশেষ করে যদি সেটা কর্ণাটকের পার্টি হয়। এবার আমরা আসলে মায়া যে প্রশ্নটা তুলেছিলেন সেটাই কে শিবকুমারের সামনে রাখছি, যিনি উপমুখ্যমন্ত্রী এবং যাকে অনেকে বলে কংগ্রেস পার্টির মধ্যে সবথেকে কর্মক্ষম মানুষ in the Congress party. এবার আপনি যে বিষয়ে খুব জোর দিচ্ছেন এবং যা এই নির্বাচনে প্রভাব ফেলছে, যেটা আপনার কৌশলেরও একটা অংশ, সেটা আমাদের বুঝিয়ে বলুন। ফেডারালিজম সংবিধানের অন্তর্ভুক্ত। আপনি সবেমাত্র কর্ণাটকের কথা এত জোরের সঙ্গে বললেন, আপনার মনে হয় কর্ণাটক শুধুমাত্র কর্ণাটকের জন্য, নাকি মানুষের মনে হয় বিজেপি অতিকেন্দ্রীভূত করছে এবং এর ফলে কর্ণাটক ক্ষতিগ্রস্ত হচ্ছে? যদি তাই হয়, কিভাবে কর্ণাটক এই অতিকেন্দ্রীভূতিকরণে ক্ষতির মুখে পড়ছে? অবশ্যই ওরা খুবই শক্তিশালী সরকার। এখানে অপারেশন পদ্ম শুরু করার পর ভালো সংখ্যাগরিষ্ঠতাও পেয়েছে। কেন্দ্রেও ওদের শক্ত সরকার আছে। রাজ্যসভা হোক বা লোকসভা, একদিনের জন্য এখানকার বিজেপি সাংসদরা কর্ণাটকের সমস্যা উত্থাপন করে মুখ খোলেননি। প্রধানমন্ত্রী কিংবা অর্থমন্ত্রীর সাথে কেউ দেখা করেননি রাজ্যের সমস্যা তুলে ধরতে। জল বা ভূমি বিবাদ নিয়ে কেউ দাঁড়াননি। অনারেবল প্রাক্তন মুখ্যমন্ত্রী মিক বোম্মাই নিজে বিধানসভায় বলেছেন, হ্যাঁ, আসুন আমরা সবাই মিলে এই পরিস্থিতির মোকাবিলা করি। তাই মিক সুরেশ বাজেটের পর সংসদে এটা তুলে ধরেছেন যে আমাদের যথাযথ অংশ দেওয়া হয়নি। আমরা মহারাষ্ট্রের পরে এই দেশের দ্বিতীয় বৃহত্তম করদাতা। আমরা মাত্র 13% পাচ্ছি, বাকি উত্তরে যাচ্ছে। ঠিক আছে, কিছু কৌশল ঠিক হয়েছে, কিন্তু আমরা আমাদের অধিকার, আমাদের কর, আমাদের অধিকারের দাবি জানাচ্ছি। তারপর শেষ পর্যন্ত বাজেটে প্রধানমন্ত্রী নিজে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন এবং সম্পূর্ণ রাজনৈতিক ব্যবস্থা যারা এতে স্বাক্ষর করেছেন, তারা কেউই সেচ বা ব্যাঙ্গালোরের উন্নয়নের জন্য অর্থ বরাদ্দ করতে পারেননি। আপনি বলছেন কেন্দ্র কর্ণাটকের প্রতি পক্ষপাতদুষ্ট আচরণ করছে। হ্যাঁ, সেই কারণেই আমরা হেরে গেছি। ফেডারালিজম সংবিধানের একটা অংশ। হ্যাঁ, এই কারণেই আমরা হেরে গেছি। এই খরার সময়ে আমাদের দিল্লি যেতে হয়েছিল, আদালতে যেতে হয়েছিল। আমাদের সব বিধায়ককে দিল্লিতে নিয়ে গেছি, আমরা লড়াই করেছি, প্রতিবাদ জানিয়েছি। তারপর আবার লড়াই করেছি, কিন্তু ওরা শুনল না। আমরা প্রধানমন্ত্রীর সাথে দেখা করার অনুরোধ করেছিলাম, কিন্তু উনি দেখা করতে পারেননি। উনি গৃহমন্ত্রীর সাথে দেখা করার ব্যবস্থা করেছিলেন, কিন্তু গৃহমন্ত্রী মেনে নেননি।
তারপর আমাদের আদালতে যেতে হয়েছে এবং আদালত জিজ্ঞেস করেছে এটা কি। তারপর গতকাল বা আজ তারা ঘোষণা করছে এই বলে যে তারা আমাদের চাওয়া পরিমাণের কিছু অংশ মানে 20% রিলিজ করছে। আমরা যে সমস্ত শহর আর শহরতলিতে কথা বলেছি সেখানকার মানুষের মধ্যেও এরকম একটা মনোভাব ছিল। The towns and cities. রাম মন্দির এখানে কোনো ইস্যু নয়। এটা নির্ভর করছে ওরা এখানে কি নীতি নিয়ে চলছে। হঠাৎ পরিবর্তন আনছে আর থামাচ্ছে। অনেক প্রকল্প দিয়েছে কিন্তু কিছু চালু করেনি। কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। মনে হয় কর্ণাটকের মানুষের মনোভাব এমন, রাজ্য সরকার হতে পারে কংগ্রেস আর কেন্দ্র সরকার বিজেপি। ভারতের রাজনীতি, দক্ষিণ ভারত আর উত্তর ভারতের মধ্যে রাজনীতি সম্পূর্ণ আলাদা, কারণ পুরো উত্তর মোদিকে সমর্থন করছে কিন্তু দক্ষিণ এখন একেবারে বিপরীতে। নির্বাচনের হাওয়ার পার্থক্যও আছে, দক্ষিণ এখন আঞ্চলিক দলগুলোর দিকে ঝুঁকছে। অন্ধ্র টিডিপির সাথে জগন একেবারে নিচে, তেলেঙ্গানা থেকে সিআর নিচে, তামিলনাড়ুতেও দেখলে ডিএনকে বা এআইএডিএনকে তারাই আসন পাবে। মোদি 400 আসন পাবেন না, সর্বাধিক তিনি পাবেন 200 বা 230। মোদি 10 বছর পূর্ণ করেছেন, চলুন ইউপিএ সরকার এবং ইন্ডিয়া জোটকেও সুযোগ দিই। আশা রাখি মানে ইন্ডিয়া জোটে অনেক বড় বড় নেতা আছেন, আমরা তাঁদের দিকে তাকিয়ে আছি। রাহুল গান্ধীর উপস্থিতিতে উনি ইতিমধ্যে প্রমেউট করেছেন, প্রজাধ্বনি করেছেন। আমরা তাঁর বক্তব্যগুলোর ব্যাপারে আশাবাদী। এইবার ভারতের জন্য পরিবর্তন সত্যিই দরকার। আমি মনে করি উত্তরে মন্দির রাজনীতি বেশি প্রভাবশালী। অযোধ্যা যেতে আমার আপত্তি নেই, সেটা নিঃসন্দেহে আমাদের ইতিহাসের একটা অংশ, কিন্তু সেটা আমার জীবনের কেন্দ্রবিন্দু নয়। কর্ণাটক মানুষকে ফ্রিবিজ বলে যা দিচ্ছে তার উপরে বিশ্বাস করে আমি মনে করি না ফ্রিবিজ সারা বিশ্বে আদৌ কাজ করে, শুধু কর্ণাটকের মানুষ এতে বিশ্বাস করে। মহিলাদের কি ফ্রি পাস আছে? মহিলাদের জন্য ফ্রি, তাই না? মহিলাদের জন্য এটা ফ্রি, কিন্তু এটা ভালো নয়। দেশের উন্নতি হওয়া উচিত। তা কিভাবে করা হবে আপনি বলুন তো? কি করা উচিত? কঠোরতা থাকা চাই। কঠোরতা? এটা কঠোরভাবে বাস্তবায়ন করা উচিত। এই নির্বাচন দিল্লির, কর্ণাটকের নয়। হ্যাঁ, সাংসদ নির্বাচন। হ্যাঁ, এটা এমপি এর জন্য। আমি রাহুল গান্ধীকে ভোট দিয়েছি। আমরা যে ইস্যুগুলোতে সাংসদদের নির্বাচন করি সেগুলো হলো নিরাপত্তা এবং আমাদের জন্য সুযোগ সুবিধা। যেমনটা বাজপেয়ী বলেছেন, এবার জেডিএস বিজেপির সাথে জোট বেঁধেছে। এটা একটু অবাক করা ব্যাপার, আর আমরা আর অশোককে জিজ্ঞেস করব কেন তারা এমনটা করেছেন। কিন্তু প্রথমে দেখা যাক সাম্প্রতিক বছরগুলিতে জেডিএসের হাল কী রকম। অনেককাল ধরে শক্তিশালী থাকার পর তারা কি এখন ম্লান হয়ে পড়ছে? 2000 সাল থেকে 19 সাল পর্যন্ত জেডিএসের ভোট 20% থেকে কমে অর্ধেক, অর্থাৎ 10% হয়ে গেছে, এবং বিধানসভায় তা 20% থেকে কমে 13% হয়েছে, যা বিশাল পতন। আসলে বাজ প্রাক্তন উপমুখ্যমন্ত্রী আর অশোককে জিজ্ঞাসা করেছিলেন জেডিএসের মতো একটা ম্লান হয়ে পড়া দলের সাথে তাঁরা কেন জোট বেঁধেছেন, এবং তার উত্তর ছিল খুবই মনোগ্রাহী। Very interesting. গতবার তো আপনারা রাজ্য ঝাড়ু দিয়ে মুছে দিলেন, এবার দেবে গৌড়ার দরকার পড়ল কেন? মানে আপনারা নিশ্চিত ছিলেন না যে এবার যথেষ্ট আসন জিততে পারবেন? আপনারা সত্যি চিন্তিত ছিলেন যে কংগ্রেস, যারা বিধানসভার নির্বাচনে আপনাদের ভালোভাবে হারিয়েছে, লোকসভা নির্বাচনে অনেক আসন জিতে নেবে, তাই না? হ্যাঁ, প্রায় ঠিক। মনে হয় আমি এ কথার সাথে একমত হতে পারি। কর্ণাটকে আমরা নির্বাচনে হেরে গেছিলাম। কিছু কারণে আমরা হেরে গেছি, কিন্তু কারণগুলো বাদ দিয়ে সত্যি হলো যে আমরা নির্বাচনে হেরেছি। আমাদের প্রয়োজন ছিল পুরনো মাইসোরে, কর্ণাটকের দক্ষিণ অংশে আরও ভোট পাওয়ার। আমরা দুর্বল, মনে হয় হাসানে, মান্ডায়, কোলারে, কয়েকটা জেলায় আমরা দুর্বল। এবার আমরা চাই সব কোটি আসন জিততে। তাই আমরা জেডিএস এর সাথে মিত দেবে গৌড়ার সাথে জোট বেঁধেছি। দেখুন দোরাব,
বাজকে উত্তর দিতে গিয়ে আর অশোক বলেছেন যে আমরা দক্ষিণে বেশ দুর্বল, এটা মানতে পারা বড় কথা। আর আমরা একটু হতাশও ছিলাম। কিন্তু আরও মজার ব্যাপার হলো জেডিএসের কি হলো? আমি মনে করি যে ডিএস এবং বিজেপি দুটোই ম্লান হয়ে আসছে। দুটো নির্বাচন আগে বিধানসভায় জেডিএসের ভোট ছিল 20%, এখন 13%। অন্তত 20 বছরে এত কম ছিল না। তাই মনে হচ্ছে দেবে গৌড়া এখন সরে আসছেন, সেখানে তাঁদের জন্য তেমন কিছু ইতিবাচক ঘটছে না। এবং বিজেপিকে ভুলবেন না, তারা গত লোকসভা নির্বাচনে দক্ষিণে ঝড় তুলেছিল। তারা এবার দেবে গৌড়ার সঙ্গে যোগ দিল কেন? কারণ তারা মনে করছে নিজেরাই পিছিয়ে আছে এবং তারা তাঁর সাহায্য চাইছিল। গতবার তারা তাঁকে কংগ্রেসের সাথে যেতে দিয়েছিল, কিন্তু বিজেপি তবুও 25টি আসন জিতেছিল। তাই মনে হয় বিজেপি এবং জেডিএস উভয়ই জানে তারা পতনের পথে। শুধু তারা যদি জোট বাঁধে তাহলেই কিছু একটা হাসিল করতেও পারে। 2019 সালে বাজ, জেডিএস আর কংগ্রেস জোট ঠিক জমে ওঠেনি। হয় তাদের ভোটগুলো মিলছিল না, নয়তো ভোটাররা পরস্পরের বিরুদ্ধে ছিল, তাই দু দলই খুব খারাপ করছিল। আপনার নির্বাচনী বিশ্লেষণে এবার এটা কি কাজ করবে, দীপ? গভীরভাবে। 2019-এ মোদির দিকে বিরাট হাওয়া ছিল, মানে সবাই তা টের পেয়েছিল। আর এখন এখানকার মানুষজনকে জিজ্ঞেস করলে রাম মন্দিরের হাওয়া আছে কিনা, নেই। তাহলে বিজেপির এখানে উত্তর ভারতের মতো একই এজেন্ডা নেই। ওরা উত্তরে রাম মন্দির নিয়ে বেশি কথা বলতে পারে। তাহলে ওরা এখানে কি নিয়ে লড়াই করছে? আমি বলবো উত্তরেও পুলওয়ামার মতো কিছু নেই। তাই আমরা যা বলছি মায়া, সেটা হলো 19-এ মোদির প্রভাব প্লাস পুলওয়ামা প্রভাব। হয়তো বড় পরিবর্তনে অর্ধেক অর্ধেক শতাংশ করে। এবার আপনার কাছে পুলওয়ামা নেই। 19-এ পুলওয়ামার এখানে কিছু প্রভাব ছিল কি? আমি মনে করি দক্ষিণের মানুষ উত্তরে যা হয় তার থেকে একটু দূরত্ব অনুভব করে। আমরা একটা আলাদা সত্তা। তো মায়া, জেডিএসের কি হয়েছে? আর দিন দিন এদের অবস্থা আরও খারাপ হচ্ছে। প্রথমত, মনে হচ্ছে জনতা দল সেকুলার ক্রমাগত একটা পরিবার কেন্দ্রিক দল হিসেবে পরিণত হচ্ছে। এটা দেবে গৌড়া, তার সন্তান এবং তার নাতি নাতনীদের দল। কিন্তু আসলে তার নাতি প্রজ্জ্বলের জন্যই দলটি এখন খুবই কঠিন পরিস্থিতিতে পড়েছে, যৌন নির্যাতনের ভয়ানক অভিযোগের জেরে। প্রজ্জ্বল নিজেই দেশ ছেড়ে পালিয়েছে। কিন্তু এই ঘটনা, মানে যদি অভিযোগ সত্যি হয় যে অসংখ্য নারীরা এমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছেন, তার পাশাপাশি রাজনৈতিকভাবেও জোটের জন্য মোটেও এসব ভালো খবর নয়। মানুষ ইতিমধ্যেই প্রশ্ন তুলছে। কংগ্রেস ইতিমধ্যেই বিজেপিকে আক্রমণ করছে। এবং আপনারা এই ব্যক্তির সাথে জোট বেঁধেছেন যখন সম্ভবত আপনারা অভিযোগ সম্পর্কে আগে থেকেই জানতেন। এটা একটা খুবই জটিল বিষয় যে অভিযোগগুলো নাকি বিজেপির নেতৃত্বের সাথে শেয়ার করা হয়েছিল, অন্যদের সাথেও শেয়ার করা হয়েছিল, কিন্তু তারপরেও তারা এগিয়ে গিয়ে তাকে প্রার্থী করেছে, সম্ভবত কারণ এটা দেবে গৌড়ার একটা জোরালো দাবি ছিল। আপনারা আমার নাতিকে হাসান থেকে টিকিট দিন, তাহলে আমি আপনাদের সাথে যোগ দেব। তারা এই ভয়ানক কেলেঙ্কারির বিরুদ্ধে কিভাবে লড়াই করছে? বিজেপি আর জেডিএস কিভাবে মোকাবিলা করছে? বিজেপি কিছু বলছে না। প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবে গৌড়ার ছেলে কুমারস্বামী তাঁর ভাই আর ভাইপোর থেকে একেবারে দূরে সরে গেছেন। তিনি বলছেন, দেবে গৌড়ার নাম এসবে টানবেন না। ওরা আলাদা থাকে, আমরা আলাদা থাকি। হঠাৎ পরিবারের পার্টিটার কি হলো? হয়তো বাবা, প্রিয় ছেলে, মুখ্যমন্ত্রী HD কুমারস্বামী, সাবেক মুখ্যমন্ত্রী। তাহলে পরিবারও কি একটা ছোট্ট বৃত্ত, একেবারে কেন্দ্রবিন্দুর কাছের বৃত্ত? মনে হচ্ছে যেন ওদের বউ বাচ্চারা। কিন্তু নিশ্চিত কুমারস্বামী সবসময় তার ভাই রেভান্নার থেকে এড়িয়ে থেকেছেন। বেশ আকর্ষণীয় বিষয়। এবং এই জায়গা থেকে এগিয়ে গেলে অনেকেই বলে যে এই দেশের অন্যান্য রাজ্যের মতো নির্বাচন মানেই জাতের খেলা, রাজনীতি মানেই জাতপাতের রাজনীতি। এটা কি সত্যি? শুধু এই নির্বাচনে যেসব জাতের ভূমিকা প্রধান সেদিকে তাকান। কর্ণাটকে জাতের ব্যাপারটা গুরুত্বপূর্ণ।
বিজেপিকে যেসব জাত সমর্থন করে সেগুলো হলো লিঙ্গায়েত, ওবিসি, উচ্চবর্ণ এবং অবশ্যই তাদের মিত্র জেডিএস, যাদের ভোক্কালিগারা জোরালোভাবে সমর্থন করে। কংগ্রেস প্রধানত তপশিলি জাতি, আদিবাসী এবং সংখ্যালঘুদের দ্বারা সমর্থিত মুসলিমরা। এখন কর্ণাটকে তারা কোথায় রয়েছে এবং কিভাবে ডিস্ট্রিবিউটেড রয়েছে? তিনটি আলাদা অঞ্চল। উত্তর পশ্চিমে হায়দ্রাবাদ কর্ণাটক এবং পশ্চিমের নিম্নাংশে আসে লিঙ্গায়েতরা। এটা বিজেপির জন্য একটা শক্ত ঘাঁটি। দক্ষিণে ভোক্কালিগারা এবং পূর্বে সমগ্র অঞ্চলে এসসি ভোটাররা সংখ্যাধিক্য এবং কংগ্রেসের জন্য এটা একটা শক্ত ঘাঁটি। কিন্তু জাতের বাইরেও এক ধরনের গ্রামীণ অঞ্চল শহরাঞ্চল বিভাজন রয়েছে এবং বিজেপি অনেক বেশি শহরাঞ্চলের একটা শক্তিশালী দল। যদি তাদের ভোটের হিসেব দেখেন, বিজেপি গ্রামীণ অঞ্চলে প্রায় ৪৫% এবং শহরাঞ্চলে ৫৫% ভোট পায়, অন্যদিকে কংগ্রেস উল্টো। গ্রামীণ অঞ্চলে ৭০% এবং শহরাঞ্চল থেকে ৩০% ভোট পায়। এবং অবশ্যই জেডিএস প্রায় সম্পূর্ণরূপে একটা গ্রামীণ দল। তাই যখন আপনি কর্ণাটক জুড়ে ভ্রমণ করবেন, আপনি দেখতে পাবেন যে বিভিন্ন অঞ্চলে বিভিন্ন দলের দুর্গ রয়েছে। এবং খুব সাধারণভাবে বলতে গেলে বিজেপি বোম্বে কর্ণাটক এবং পশ্চিমে খুব শক্তিশালী, জেডিএস যেমন আমরা উল্লেখ করেছি দক্ষিণে খুব শক্তিশালী, এবং কংগ্রেস হায়দ্রাবাদ কর্ণাটকে পূর্বে উত্তর পূর্বে শক্তিশালী। এটা এখানকার এক ধরনের বড় রাজনৈতিক বিভাজন। তাই যখন আপনি এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে যাবেন, আপনি ভুল ধারণা পেতে পারেন যে কে এই নির্বাচনে জিতছে। হ্যাঁ, প্রতিটা জায়গায় প্রতিযোগিতা থাকে, তবে একটা প্রধান দল থাকে। মানে পশ্চিমে যেমন ভোক্কালিগারা আছে, তবু একটা পরিমাণ কংগ্রেস আছে। একইভাবে বোম্বে কর্ণাটকে বিজেপি আছে, কিন্তু কংগ্রেসও আছে। কিন্তু প্রধান দল সাধারণত স্পষ্ট। এই নির্বাচনে জাতপাত ছাড়াও মুসলিম সম্প্রদায় এবং মুসলিমদের জন্য রাজ্যের 4% সংরক্ষণ বড় বিষয়। এটা হয়তো 25 বছর আগের কথা এবং তখন থেকে এটা কার্যকর হয়েছে। সুপ্রিম কোর্টও এটাকে সমর্থন করেছে, কিন্তু প্রধানমন্ত্রী এটা নিয়ে খুব জোর দিয়ে বলছেন যে মুসলিমদের স্বার্থগুলো কংগ্রেস দলের কাছে প্রাধান্য পাচ্ছে। তাই আমরা মুসলিমদের জন্য এই 4% সংরক্ষণ নিয়ে মুখ্যমন্ত্রীর সাথে কথা বলেছি। For Muslims. বিজেপি বলছে আপনারা মুসলিমদের জন্য সংরক্ষণ বাড়াতে চাইছেন, আপনারা হিন্দু বিরোধী। না, এটা একেবারেই মিথ্যা, পুরোপুরি মিথ্যা। গত ৩০ বছর ধরে মুসলিমদের জন্য সংরক্ষণ আছে। ১৯৯৪ সাল থেকে মুসলিমদের জন্য 4% সংরক্ষণ আছে। বিজেপি এতদিন চুপ করেছিল কেন? ২০০৮ থেকে ১৩ সাল পর্যন্ত ওরা ক্ষমতায় ছিল। ওরা কি করছিল? আর বিজেপির সরকারের শেষ বছরে, অর্থাৎ বাসবরাজ বোম্মাই এর আমলে, তিনি এই 4% সংরক্ষণ বাতিল করে দেন। মুসলিম নেতারা সুপ্রিম কোর্টে গেছেন। এর জন্য বাসবরাজ বোম্মাইয়ের সরকার একটি হলফনামা দায়ের করে বলে যে স্থিতাবস্থা বজায় থাকবে। বোম্মাই সরকারই বলেছে। ওরা সুপ্রিম কোর্টে বলেছে যে অবস্থা যেমন আছে তেমনই থাকবে। কিন্তু নরেন্দ্র মোদী জানি না কেন মিথ্যা বলছেন। ভোট ভাগাভাগি করার জন্য, পিছিয়ে পড়া সমাজকে মুসলিমদের বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য, পিছিয়ে পড়া সমাজের ভোট পাওয়ার জন্য এই মিথ্যা ছড়াচ্ছেন। কিন্তু কর্ণাটকে মুসলিম হিন্দু সম্পর্ক ভালো আছে তো? হ্যাঁ, ভালো। কর্ণাটকের বেশিরভাগ জায়গায়। কর্ণাটকে খুব ভালো। এখানে আইন শৃঙ্খলার পরিস্থিতি বেশ ভালো। ওরা বলছে এখানে আইন শৃঙ্খলার একটু সমস্যা আছে। না, কোনো সমস্যা নেই। আইন শৃঙ্খলার অবস্থা খুবই ভালো। সারা দেশে কর্ণাটক প্রথম স্থানে আছে। তো বাজ এই 4% সংরক্ষণের বিষয়, মুসলিম প্রশ্নটা শুধু কর্ণাটক নয়, প্রধানমন্ত্রী হঠাৎ শুরু করলেন আর অমিত শাহ প্রথম দফার পর সারা দেশ জুড়ে জোরালোভাবে তুলতে লাগলেন। আপনি ঠিক বলছেন, এটা কর্ণাটকের পুরনো একটা বিষয়। গত বছর বিধানসভা নির্বাচনের আগে এই প্রসঙ্গ ওরা তুলেছিল, তখনই সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করে। এখন ওরা আবার তুলছে কারণ মনে হয় কর্ণাটকে ওদের কাছে তেমন ইস্যু নেই, আর জাতীয় স্তরে মনে হচ্ছে এটাই বিজেপির প্রধান ইস্যু হয়ে উঠেছে।
তারা মুসলিম সংরক্ষণ নিয়ে এবং কংগ্রেসের মুসলিম লীগের ম্যানিফেস্টো নিয়ে কথা বলে যাচ্ছে। তাই মনে হচ্ছে এই নির্বাচনে বিজেপির প্রচারের প্রধান চালিকা শক্তি এটাই হয়ে উঠেছে। বাজ যেমন বলেছেন, মায়া বিধানসভা নির্বাচনে এটা কাজ করেনি। মানে বোম্মাই বাতিল করতে চেয়েছিলেন, সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে গেছে। ইস্যু বানানোর চেষ্টা করেছিল, কিন্তু কাজ হয়নি। একবার ব্যর্থ হওয়ার পর এখন আবার ক্যান তুলছে। ওরা এখানে যা করার চেষ্টা করছে তা হল বিভাজন সৃষ্টি করা। কর্ণাটকের উপকূলে দুর্ভাগ্যবশত পশ্চিম দিকে সম্প্রদায়গুলোর মধ্যে উত্তেজনা আছে। সাম্প্রদায়িক সংবেদনশীলতা, যাকে রাজনৈতিক উদ্দেশ্যে উস্কানি দেওয়া হচ্ছে, এতে সন্দেহ নেই। সম্প্রতি কর্ণাটকের একটি কলেজে এক যুবকের দ্বারা এক যুবতীর খুন হওয়ার ঘটনা ঘটেছে, যা খুবই মর্মান্তিক। খুনি ছিল মুসলিম, মেয়েটি ছিল হিন্দু, এবং বিজেপি এটাকেও ব্যবহার করছে। দলের প্রধান জেপি নাড্ডা এসে পরিবারের সাথে কথা বলেছেন এবং বিজেপি লাভ জিহাদ শব্দটি ব্যবহার করছে। ওরা এটা নিয়ে প্রচার চালাচ্ছে। ওরা যা পারছে তা নিয়ে মুসলিম প্রশ্নটা তুলে ধরার চেষ্টা করছে। এবং বিড়ম্বনার বিষয় হল, অবশ্যই এই সমস্ত সংরক্ষণ যখন দেবে গৌড়া মুখ্যমন্ত্রী ছিলেন, তখন চালু হয়েছিল তাদের মিত্র। এটা সাম্প্রতিক বিষয় নয়। এবং সেই ক্যাফেতে বিস্ফোরণটাও রামেশ্বরম ক্যাফে। বিজেপি আবার বলছে আইন শৃঙ্খলা এবং মুসলিম জঙ্গির প্রসঙ্গ। আমি মনে করি বিজেপি কর্মীরা প্রায়ই বলে থাকেন যে সংবিধান ধর্মের ভিত্তিতে সংরক্ষণের বিধান দেয় না। কিন্তু এটা ধর্মভিত্তিক সংরক্ষণ নয়। এটা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য সংরক্ষণ, যেখানে যে কেউ পড়তে পারে। আর সেদিন কেউ একজন আমাদের কাছে বলেছিলেন, তাতে মনে হয় বর্তমান মহীশূরের রাজার দাদু, যিনি একজন সমাজ সংস্কারকও ছিলেন, সম্ভবত ৮০ বা ১০০ বছর আগে এই ধরনের সংরক্ষণ চালু করেছিলেন। তাই এটা ধর্মভিত্তিক সংরক্ষণের একই শ্রেণীভুক্ত নয়। এটা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর জন্য। এইভাবেই এই সংরক্ষণ চালু হয়েছে। আপনি যেটা আগে বলেছিলেন, সেই 5টা গ্যারান্টি নিয়ে ফিরে যেতে চাই, যেগুলো এই রাজ্য সরকার দিয়েছে, এবং সবগুলো এখানে তালিকাভুক্ত আছে। কিন্তু মোদির গ্যারান্টিও আছে। তাহলে এটা কর্ণাটকের 5 গ্যারান্টি বনাম মোদির গ্যারান্টি। কে কার থেকে নকল করছে এবং কর্ণাটকে কোনটা বেশি কার্যকর? দেখুন, রাজনৈতিক দলগুলোর কথা আপনি জানেন। যদি ওরা এরকম প্রতিশ্রুতি দেয়, তাহলে সেটা হয় গরিবের কল্যাণের জন্য। আর অন্য দল যদি দেয়, তাহলে সেটা হয় ফ্রিবি আর সুবিধা। কর্ণাটকে মনে হয় কংগ্রেস আগে এই গ্যারান্টিগুলো দিয়ে খুব ভালো কিছু করেছিল। আর প্রধানমন্ত্রী মোদি সেই প্রতিক্রিয়ায় তার নিজের প্রতিশ্রুতির সংস্করণ চালু করেছেন। কর্ণাটকে অন্তত বিজেপি মনে হয় কংগ্রেসের সফল পদক্ষেপগুলো অনুসরণ করছে। কুমারাস্বামী বলেছিলেন মহিলাদের জন্য ফ্রি বাস পাস, যদিও এটা দারুণ একটা পদক্ষেপ, কারণ এটা মহিলাদের পাবলিক স্পেসে জায়গা করে দেয় এবং তারা যেখানে ইচ্ছা যেতে পারে। কিন্তু কুমারাস্বামী বলেছিলেন এটা গ্রামের মহিলাদের বিপথে চালিত করছে। পরে তাকে এর জন্য ক্ষমা চাইতে হয়েছিল। কিন্তু মনে হয় কংগ্রেস এই ব্যাপারে আগেই এগিয়েছিল। আর আপনি বলেছিলেন যে অনেকগুলো আসলে বাস্তবায়িত হয়েছে। কার্যক্ষেত্রে গিয়ে আমরা দেখেছি এটা সত্যি। আর অনেক মহিলা কৃষক প্রতি মাসে ২,০০০ টাকা পাচ্ছেন। এটা 5টা গ্যারান্টির একটা। কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে আমরা প্রতি মাসে ২,০০০ টাকা করে পাচ্ছি। এই টাকা আমাদের অনেক উপকারে আসছে। তাই আমি কংগ্রেসকেই ভোট দেব। নমস্কার। উনি কি সরকার থেকে ২,০০০ টাকা পেয়েছেন? আপনি কি ২,০০০ টাকা পাচ্ছেন? হ্যাঁ, আমি পাচ্ছি। সরকার থেকে আপনি কত পাচ্ছেন? ২,০০০ টাকা। ২,০০০ টাকা। আমার ২,০০০ টাকা। আপনি কিছু বলতে চান? আমিও ২,০০০ টাকা পাচ্ছি। আমিও ২,০০০ টাকা পাচ্ছি। So as Maya তো মায়া বলছেন 2 দলের মতামত আলাদা যে এটা ফ্রিবি কিনা। মিত আর অশোকা বলছেন এটা ফ্রি ফ্রি ফ্রি, যদিও বিজেপিও একই কাজ করছে। হ্যাঁ, মোদি কর্ণাটকে প্রচার করে যাবার পর এখানে বিজেপির দিকে ঝোঁক বেড়েছে।
কিন্তু কংগ্রেসের লোকেরা শুধু রাজ্যের ইস্যু নিয়েই আলোচনা করছে। তারা জাতীয় ইস্যুগুলো নিয়ে মনোযোগ দিচ্ছে না। প্রধানমন্ত্রী নিয়ে, উন্নয়ন নিয়ে কিছু বলছে না। শুধু ফ্রি ফ্রি ফ্রি। কর্ণাটকে 5টা ফ্রি দেওয়া হচ্ছে, তাই কংগ্রেসকে ভোট দাও। এটাই কংগ্রেসের কৌশল। কিন্তু আমরা জাতীয় ইস্যুগুলো তুলে ধরছি। আপনার নেতাকে, আমার নেতা মোদি, আপনার নেতাকে দেখান। কর্ণাটক আর ভারতবর্ষের মানুষ, আপনাদের একজন ভালো ক্যাপ্টেন দরকার। আমাদের ভালো ক্যাপ্টেন আছে। আর আপনাদের? এটাই প্রশ্ন, যে আলোচনার বিষয়গুলো আমরা কর্ণাটকের মানুষের সামনে তুলে ধরছি। এবং এখানে আমরা মিস সিদ্ধারামাইয়াকে জিজ্ঞেস করেছি, Ramaiah, কর্ণাটকের মানুষের কাছে এই নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা কি? আমাদের 5টা গ্যারান্টি, 5টা। দেখুন, আমরা 5টা গ্যারান্টি কার্যকর করেছি। বিধানসভা নির্বাচনের আগে আমরা কর্ণাটকের মানুষজনকে 5টা গ্যারান্টির প্রতিশ্রুতি দিয়েছিলাম। 8 মাসের মধ্যে কর্ণাটক সরকার পুরো 5টা গ্যারান্টি কার্যকর করেছে। এটা কর্ণাটকের মানুষের ওপর বড় প্রভাব ফেলেছে। তাহলে এটা সিদ্ধারামাইয়ার 5টা গ্যারান্টি বনাম মোদির গ্যারান্টি। There is no guarantee. মোদির কোনো গ্যারান্টি নেই। মোদির গ্যারান্টি মানে ফাঁপা গ্যারান্টি। Guarantees. এই নির্বাচনে আরেকটি অদ্ভুত ঘটনা হলো, বিজেপি এবার অনেক আগের বারের জেতা সাংসদকে পদ থেকে সরিয়ে দিয়েছে। আসলে 60% গতবারের জেতা সাংসদকে এবার দাঁড়াতে বলা হয়নি, তাদের বাদ দেওয়া হয়েছে। এখন এই গতবারের জয়ী সাংসদ বা বিধায়কদের বাদ দেওয়া কি ভালো পদক্ষেপ? আমরা 25 বছর ব্যাপী 35,000-এর ওপরে প্রার্থীর সংখ্যা তথ্য দেখেছি, এটা দেখবার জন্য যে আগের বারের জেতা বিধায়করা নতুন বিধায়ক বা নতুন প্রার্থীদের চেয়ে ভালো করেন কিনা। এবং তথ্য বলছে আগের বারের জেতা প্রার্থীদের রেকর্ড নতুন প্রার্থীদের চেয়ে ভালো। আগের বারের জয়ী প্রার্থীদের জয়ের হার, তারা যতবার জিতেছেন তা মোটামুটি 50%, অন্যদিকে নতুন প্রার্থীরা জিতেছেন 37% হারে। এবং এটা বেশ বড় পার্থক্য। তাহলে দোরাব, বিজেপি যে 60% সাংসদকে বাদ দিয়েছে, এটা কেন করল? আমি মনে করি মোদিজি একটা আলাদা ধরনের কাজ করেন। এটা শুধু সাংসদদের পরিবর্তন করাই নয়। মধ্যপ্রদেশে ওনার কাজের ধরনটা দেখুন। উনি রাজ্যসভার মন্ত্রীদের এনে লোকসভায় লড়াই করাচ্ছেন। তাই এটা সেই পুরনো ব্যাপার নয় যে আমি গতবার ছিলাম, এবার বাদ পড়ছি। আমার মনে হয় এর পেছনে একটা পরিকল্পনা আছে। কর্ণাটকে উনি সমস্যা দেখতে পাচ্ছেন, তাই উনি কেন্দ্র থেকে 2-3 জনকে নিয়ে এসেছেন। 2 প্রাক্তন মুখ্যমন্ত্রীকেও নিয়েছেন। আসলে এটা একটা খুবই শক্তিশালী পরিকল্পনা, কারণ উনি জিততে চান সেই সব আসনগুলোতেই 370-এ পৌঁছাতে হলে যেগুলো তাঁর জিততেই হবে। আমি মনে করি এটা একটা পরিকল্পিত চাল। এটা কোনো একটা সাধারণ দলের নিয়মিত পরিকল্পনা মনে হয় না। উনি দিল্লিতেও একই কাজ করেছিলেন। মানে বিজেপি 7 জন এমপির মধ্যে 6 জনকে বাদ দিয়েছে, কারণ ওরা ভাবছে এখন নির্বাচনে লড়ার জন্য ওদের আরও জোরালো প্রার্থী দরকার। আর রাজস্থানেও ওরা একই কাজ করেছে। তাই এর পিছনে একটা পরিকল্পনা আছে, যেমন উনি বলেছেন। কিন্তু এটাও আছে যে কংগ্রেস বিজেপি এমপিদের নিয়ে অভিযোগ করে যে ওরা কিছুই করেননি, না কেন্দ্রে গিয়ে রাজ্যকে সাহায্য করার চেষ্টা করেছেন, না জমিতে উপস্থিত থেকেছেন যাতে মানুষ ওদের কাছে সমস্যা সমাধানের জন্য যেতে পারে। এটা কি একটা অংশ, নাকি এটা এমপিদের বিরুদ্ধে অ্যান্টি ইনকামবেন্সির ভয়? নাকি বলা ভালো যে নতুন কেউ আসবেন, কারণ মানুষ 5 বছর ধরে গতবারের জেতা এমপিদের দেখতেই পায়নি? নাকি এর চেয়েও বেশি কিছু, মানুষ এখন নিজেদের লোক চাইছে? শেষবার বিজেপির 28-এর মধ্যে 25টা আসন জেতার কারণেই সম্ভবত এটা হয়েছে। এবার বিজেপি আর সেটা করতে পারবে না। তাই কিছু আসন আছে যেখানে তারা জানে হারার সম্ভাবনা বেশি। তাই সেখানে নতুন মুখ ট্রাই করাই ভালো। এবং তাছাড়া, যেমন আপনি বলছেন, কর্ণাটকের সমস্যাগুলো উত্থাপন করা হয়নি। মানে এটা এখানে কংগ্রেসের একটা সাধারণ অভিযোগ। কেন্দ্রে বিজেপির 25 জন এমপি আছে। তারা কাবেরীর জল, খরার সময় সাহায্য করারোপ নিয়ে কথা কেন বলছেন না? কেন্দ্রে এত বিজেপি এমপি থাকা সত্ত্বেও এই ইস্যুগুলো উত্থাপন করা হচ্ছে না কেন?
আবার সেই বিজেপি সাংসদদের নিয়ে সমস্যা, যারা কর্ণাটকের জন্য সাংসদ নয়, শুধু দিল্লির কেন্দ্রীয় দলের অংশ বলে মনে হচ্ছে। হ্যাঁ, বিজেপিকে বেশিরভাগ জায়গায় উত্তর ভারতীয় হিন্দু দল হিসেবে দেখা হয়। দক্ষিণের বাকি অংশে কর্ণাটকে হয়তো একটু কম, কিন্তু সেটাও তো ওরা মোদির সাংসদ, কর্ণাটকের সাংসদ হিসাবে ভূমিকা পালন করছেন না, এটা কংগ্রেসও বোঝাতে চাইছে। তাহলে আবার সাবন্যাশনালিজম বা ফেডারালিজমের সেই অন্তর্নিহিত প্রবণতা, যা আমাদের সংবিধানের একটা অংশ, এখানে খুবই প্রবল, যেমনটা দক্ষিণের অনেক রাজ্যে এবং অন্যান্য রাজ্যেও হয়েছে, যেমন বাংলায়। হ্যাঁ, কর্ণাটক এই দিক থেকে বেশ অন্যরকম একটা জায়গা। যেমন ধরুন বেঙ্গালুরু শহরটা, সেখানে অল্প সংখ্যক মানুষই কন্নড় ভাষাভাষী, যা হয়তো মোট জনসংখ্যার মাত্র 30%। এটা বেশ অস্বাভাবিক একটা বিষয়, কিন্তু এটা নিশ্চিতভাবে একটা বাড়তি প্রবণতা। অবশ্যই আইন আছে, কন্নড় ভাষার সাইনবোর্ড থাকতেই হবে এমন আইন আছে, কিন্তু এটা মানুষের মনের ভাবনা থেকেও আসছে যে তারা রাজ্যের কাছ থেকে যা পাওয়ার কথা তা পাচ্ছে না, তাদের ন্যায্য অংশ তারা পাচ্ছে না। এই প্রবণতা এখন বাড়ছে। আর কেন্দ্র রাজ্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে এই সাংসদদের কেন্দ্রের অংশ হিসেবে, দেশের উত্তরের অংশ হিসেবে দেখা হচ্ছে, যা এখানকার ভোটারদের মনোভাবের বিপরীত। ওরা কর্ণাটকের ইস্যুগুলোর বিষয়ে কিছুই বলেননি। পার্লামেন্টে কর্ণাটক সম্পর্কে কিছুই বলা হয়নি। আর বাজ সত্যি আর অশোককে জিজ্ঞেস করেছিলেন যে এ বিষয়ে তাঁর কি মনে হয়। লোকে বলে কর্ণাটক কেন্দ্রীয় সরকারকে দ্বিতীয় সর্বোচ্চ কর দিয়ে থাকে। আপনি রাজস্ব মন্ত্রী ছিলেন, আপনি জানেন। কিন্তু কেন্দ্র থেকে প্রাপ্তির ক্ষেত্রে কর্ণাটক প্রায় 10ম স্থানে, তাই না? অর্থাৎ আপনারা সব উত্তর ভারতের রাজ্যগুলোকে আর্থিক সহায়তা করছেন। এটা কি আপনার কাছে একটু অসুবিধার মনে হয় না যে কর্ণাটক যতটা পরিমাণ অর্থ দেয় তার যথেষ্ট ফেরত পায় না? খুব ভালো প্রশ্ন। কর্ণাটকের কংগ্রেসের লোকেরা বলছে, আমাদের করের টাকা কর্ণাটক রাজ্যের জন্য নির্বাচনেও এই স্লোগান তারা দিয়েছে। বেঙ্গালুরুর ক্ষেত্রেও একই ঘটনা। কর্ণাটক রাজ্যের আয়ের প্রায় 75% শুধু বেঙ্গালুরু থেকেই আসে। যদি বেঙ্গালুরুর মানুষ বলে আমাদের টাকা আমাদের জেলায় যাওয়া উচিত, তাহলে কি হবে? কেন্দ্রীয় সরকারের বিদেশী নীতি, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিমানবন্দর, বন্দর আছে, সেগুলোর দেখভাল করতে হবে। আমাদের আম্বেদকরের সংবিধান সদস্যদের, নাগরিকদের ওপর ভিত্তি করে, এলাকার উপর নয়। উত্তরপ্রদেশের লোক সংখ্যা বেশি, বিহারেরও বেশি, স্বাভাবিকভাবে তহবিলের বেশিটা সেখানে যাবে। এটা আজকের ঘটনা নয়, গত 50 বছর ধরে উত্তরপ্রদেশ এবং বিহারে বেশি বরাদ্দ যাচ্ছে। তাহলে শেষ কথা কি? এই নির্বাচনে কে জিতছে? জনমত সমীক্ষা কি বলছে? অন্যান্য ইঙ্গিতগুলো কি বলছে? সংক্ষেপে বলতে গেলে ব্যাপারটা এরকম। কর্ণাটকের মোট 28টা আসনের কথা মনে আছে তো? জনমত সমীক্ষার মতে এনডিএ 22টা পেতে চলেছে, আর কংগ্রেস বা ইন্ডিয়া জোট 6টা পাচ্ছে। 28-এ 6। আর বহু বছর ধরে আমরা দেখে আসছি জনমত সমীক্ষাগুলোর প্রায় 70% সঠিক হয়ে থাকে। যদিও সম্প্রতি ছত্তিশগড়ে 100% সমীক্ষাই ভুল হয়েছিল। সবাই বলেছিল কংগ্রেস জিতবে, কিন্তু বাস্তবে বিজেপি জিতে গেছে। তাই যা কিছু দোরাব বলেন তা একটুখানি সন্দেহ নিয়েই দেখতে হবে। কিন্তু অন্য ভবিষ্যৎবাণীকারীদের যদি দেখা যায়, যেমন বিধানসভা নির্বাচনের ফলাফলকে ইঙ্গিত হিসেবে যদি নেওয়া যায়, যা আমরা আগে আলোচনা করেছি, সেটা বলছে এনডিএ 12টা আসন পাবে আর কংগ্রেস বা ইন্ডিয়া জোট 16টা পাবে। তাহলে সমীক্ষাকারীদের আর বিধানসভা নির্বাচনের ভোটারদের মধ্যে বড় ফারাক আছে। শেষ কথা, আপনি কাকে বিশ্বাস করবেন? গড নেবেন? আমার মনে হয় না। আমরা কর্ণাটকের কিছু অংশে গিয়েছি, মানুষের সাথে কথা বলেছি। গড মতামত সমীক্ষাটা নির্ভরযোগ্য মনে হচ্ছে না। মনে হচ্ছে এই 5টা গ্যারান্টি একটা মতামতের হাওয়া তুলেছে, এবং এটা বেশ নতুন। এটা যে আমার কাছে 5 বছর ধরে আছে তা নয়। 2 বছর পর আমি বলবো, তাহলে কি? এটা নতুন, তাই সবাই এটা পাচ্ছে, এবং আমি মনে করি এটা ইন্ডিয়া জোটের পক্ষে যাবে। সেটা খুবই ভালো বিষয়।
মানুষের সঙ্গে কথা বললে তারা বলে এবারের লড়াই অনেক টানটান, খুবই কাছাকাছি। কে জিতবে সেটা একেবারে অনিশ্চিত, আমাদের পছন্দ মতো হবে কিনা কিছুই বলা যাচ্ছে না, কিন্তু লড়াইটা খুব টানটান হবে। মানে যে কোনো কিছুই ঘটতে পারে। কিছু না, আমি মনে করি এবার ওরা গতবারের থেকে অনেক বেশি কাছাকাছি থাকবে এবং সম্ভবত জনমত সমীক্ষার দেখানো ফারাকটা এত বেশি হবে না। মায়া, তাহলে আপনার কি মনে হয় হাওয়া কোন দিকে বইছে আর মানুষকে মূলত কি প্রভাবিত করছে? আপনি আগেই একটা গুরুত্বপূর্ণ বিষয় বলেছিলেন আর দোরাব এখন জোর দিয়ে বললেন সেই 5টা গ্যারান্টি। এটা কি মুখ্য? আর বিজেপির দিক থেকে তাদের জন্য মুখ্য বিষয়টা কি? আমার মনে হয় বিজেপির হাওয়া এবার কম বইবে, কিন্তু তারপরেও মনে হচ্ছে সংখ্যার দিক থেকে ওরা আগের থেকে ভালো করতে পারে। আগের চেয়ে ভালো? কংগ্রেসের থেকে আসনের সংখ্যায় বেশি হলেও তারা যা ছিল তা হারাবে। কংগ্রেসের কাছে আমি মনে করি তাদের মূল বিষয়টি হল রাজ্যের চাহিদা। কেন্দ্রে প্রধানমন্ত্রী মোদি এবং বিজেপি আসলে কন্নড়দের নিয়ে ভাবে না। এটাই তারা প্রচার করে যাচ্ছে। যখন করারোপণ এখানকার শিল্পে স্থানীয় মানুষের চাকরির কথা আসে, এটাই তারা চাপিয়ে যাচ্ছে। বিজেপি আসলে মোদি ফ্যাক্টরের ওপরে ভর করে চলছে। প্রধানমন্ত্রীর আবেদন, তারা ভারতের বিদেশে ইমেজ কিভাবে মোদি সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের সচেতনতা বাড়িয়েছে সেই নিয়ে কথা বলছে। আমি মনে করি তারা মোদি ফ্যাক্টরের ওপরেই অনেক বেশি জোর দিচ্ছে। আমরা দেখেছি যে বিদেশে ভারতের এই ছবিটা, এবং যদিও সেটা লোকেদের ওপর সরাসরি প্রভাব ফেলে না, কিন্তু সেটা গুরুত্বপূর্ণ মনে হয়। খুবই আকর্ষণীয় বিষয়। স্টার্টআপগুলোর কাছে এটা গুরুত্বপূর্ণ হতে পারে। এখানে বেঙ্গালুরুতে স্টার্টআপের মতো ব্যাপারগুলো। হ্যাঁ, এটা আসলে গুরুত্বপূর্ণ। তাহলে কাউন্টডাউন কর্ণাটকের এখানেই ইতি। আমরা আপনাদের কাছে ব্যাঙ্গালোরের ন্যাশনাল স্কুলের ছাত্রদের সঙ্গে এক অসাধারণ উষ্ণ এবং উৎসাহব্যঞ্জক আলাপের কিছু অংশ রেখে যাচ্ছি। এই তরুণদের কথা শুনলে আপনি নিজের দেশের যুব সমাজের জন্য গর্ব অনুভব করবেন। of our country. আমি মনে করি মাঝে মাঝে বর্তমান পরিস্থিতি দেখে নিজেদের ওপর একটা বিশাল দায়িত্ব চাপিয়ে ফেলে আমরা নিজেদের অত্যন্ত ভারাক্রান্ত করে তুলি। আর আমার মতামতগুলো অনেক বেশি নৈরাশ্যজনক, অনেক বেশি নেতিবাচক। কারণ একটা প্রশ্ন আমি বারবার মনে করি যে গত দশকে যদি প্রবণতা হয়ে থাকে সংখ্যাগরিষ্ঠের স্বার্থের অনুকূলে আধিপত্যবাদ বা কর্তৃত্ববাদের দিকে এবং বিরোধী মতামত দমনের দিকে, তাহলে আগামী আরও 5 বছর পর কেমন হবে, আরও 10 বছর পর কেমন অবস্থা হবে? কারণ পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। ক্ষমতায় থাকতে চাওয়া একটি দল ক্ষমতায় থাকার জন্য যা কিছু করতে পারে তা করবে, এবং এর মানে হলো বিরোধীদের দমন করা হবে। তাই যখন আমি ভাবি আমার ভবিষ্যৎ কেমন হবে, ভারতের ভবিষ্যৎ কেমন হবে, আমি ভয় পেয়ে যাই। একটা সাধারণ বিষয় যা উঠে আসে তা শুধু রাজনৈতিক প্রশ্ন নয়, এটা একটা খুবই আইনি প্রশ্ন। স্পষ্টতই মিডিয়াকে চতুর্থ স্তম্ভ হিসেবে ভাবা হয়, কিন্তু যেসব তদন্তকারী সংস্থাগুলোর কথা আমরা বলি, যেমন এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট, সিবিআই, এগুলো সব চতুর্থ শাখার অন্তর্গত। এই সংস্থাগুলোর তদন্ত সংক্রান্ত নিয়ন্ত্রকের ভূমিকা পালন করার কথা, এগুলোর নিরপেক্ষ পরীক্ষক হিসেবে থাকার কথা। এদেরকে গ্যারান্টার ইনস্টিটিউশন বলা হয়। এদের কাজ নানা চেক এবং ব্যালেন্স নিশ্চিত করা। কিন্তু ভারতে এদের ভূমিকা নিয়ে অনেক প্রশ্ন উঠেছে। এটা এমন একটা বিষয় যা সক্রিয়ভাবে প্রতিভাত হচ্ছে। যেমন অরবিন্দ কেজরিওয়ালের সাথে যা ঘটেছে তা এর একটা ভালো উদাহরণ। তাই এটা এমন একটা বিষয় যেটা গণতন্ত্রের ওপর আস্থা রাখার জন্য খুবই জরুরি। আমার স্মরণে আছে পশ্চিমবঙ্গের 2021-এর নির্বাচনে আমাদের একটা শব্দ ছিল যেখানে আমাদের বেছে নিতে হয়েছিল মন্দের মধ্যে কম মন্দকে, এভিল এবং লেসার এভিলের মধ্যে একটাকে। তাই আসলে আমাদের উদ্ধার করবার মতো কেউ ছিল না। নির্বাচন নিয়ে প্রশ্নগুলোর সব রাম মন্দিরকে ঘিরে। আপনি কোন পক্ষে আছেন, হিন্দু না মুসলিম? উন্নয়ন নিয়ে নয়। যদি একটা দল বলে যে আমরা প্রতি মাসে 500 টাকা ব্যাংক অ্যাকাউন্টে দেব, আরেক দল বলে যে আমরা 1000 টাকা দেব, এবং নির্বাচন নিয়ে গোটা গল্পটা হল কে কোন স্বার্থগোষ্ঠীকে কি দিতে পারে, দেশ বা দেশের পরিকাঠামোর সার্বিক উন্নয়ন নিয়ে নয়। সবকিছুর মধ্যে গুরুত্বপূর্ণ হল আমি নির্বাচন থেকে কি পাচ্ছি, যা অবশ্যই দেশের সার্বিক উন্নয়ন নয়।
মিডিয়ার খোলাখুলি কথা বলার অধিকার কেড়ে নেওয়া উচিত নয়। আইন এমনভাবে প্রয়োগ করা উচিত যাতে মিডিয়ার কাছে শাসক দলের প্রতি সমালোচনামূলক তথ্য তুলে ধরার অধিকার থাকে। তারা যদি গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলে গণ্য হয়, তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং যদি তাদের সমালোচনামূলক বিষয় তুলে ধরার বিষয়ে নির্দিষ্ট স্বাধীনতা না দেওয়া হয়, বিশেষ করে নির্বাচনের মতো সময়ে, তা হবে গণতন্ত্রের বিরুদ্ধে কাজ। গৌতম ভাটিয়া, যিনি একজন সংবিধান বিশেষজ্ঞ, তিনি বৈচারিক পলায়নবাদ বা জুডিশিয়াল এসকেপিজম শব্দটি তৈরি করেছেন। এই শব্দটির উল্লেখ করা হয় গ্যারান্টিড ইনস্টিটিউশন অথবা যে কোনো প্রতিষ্ঠান যাদের ওপর দায়িত্ব আছে জবাবদিহিতা নিশ্চিত করার, চেক এবং ব্যালেন্স রক্ষা করার, তারা তাদের কাজকে এড়িয়ে চলছে কিনা সেটা দেখার প্রশ্নে। আপনি অনেক এই রকম প্রতিষ্ঠান দেখতে পাবেন যারা কোনো পদক্ষেপ নিতে অস্বীকার করে, বলে যে এটা তাদের কাজ নয়, এটা তাদের দায়িত্ব নয়। এবং এই পলায়নবাদ গত এক দশকে আসলে বেড়েই চলেছে। আমি বলবো, এই প্রতিষ্ঠানগুলোর পলায়নবাদ বা এসকেপিজম, যাদের কিনা আমাদের স্বাধীনতা বা অধিকার নিশ্চিত করার কথা, আমাদের অধিকার হারানোর দিকেই নিয়ে যাবে। কারণ তখন আপনি একটি নির্দিষ্ট প্রতিষ্ঠানকে, যেটা বিধায়িকা অর্থাৎ লেজিসলেচার অথবা নির্বাহী অর্থাৎ এক্সিকিউটিভ হতে পারে, যা ইচ্ছা তাই করার এবং সিদ্ধান্ত নেওয়ার অনুমতি দিচ্ছেন, এবং তাদের উপর কেউ চেক লাগাচ্ছে না, জবাবদিহিতার কোনো ব্যবস্থা করছে না। এবং আমি মনে করি আমরা এই প্রতিষ্ঠানগুলোর এসকেপিজমের জন্য অনেক কিছু হারাচ্ছি। আমি আরও একটা কথা বলতে চেয়েছিলাম যে আজকাল প্রকাশ্য আলোচনা যেভাবে গড়ে উঠছে, সেই বিষয়গুলো ধর্ম, জাতপাত বা এমন কিছু নিয়ে যা আসলে স্থানীয় মানুষের জন্য, আমার দেশের উন্নতির জন্য বা আমার স্থানীয় এলাকার উন্নতির জন্য খুব একটা প্রাসঙ্গিক নয়। আমরা জিজ্ঞেস করি না আমার এলাকায় কত কিলোমিটার রাস্তা তৈরি হয়েছে, এর বদলে কোথায় কি মন্দির নির্মাণ হয়েছে তা নিয়ে কথা হয়। তাই প্রকাশ্য আলোচনাকে গুরুত্ব না দেওয়ার এই পদ্ধতিটা বা জনমত গঠনের এই পদ্ধতিটা একটা সমস্যা। আর আমার ভবিষ্যৎ নিয়ে বলতে গেলে আমি বিচার বিভাগের প্রসঙ্গে বলতে চাই। এবং প্রথম যে বিষয়টা আমি ভাবি সেটা হলো, আমি যখন সেই পদে থাকব এবং বিচারের সিদ্ধান্ত নেব, তখন আমার ওপর কেমন রাজনৈতিক চাপ থাকবে। এটা সত্যিই চিন্তার কারণ আমরা সেই মানসিকতা গ্রহণ করেছি। আমি একটা ধারণা বিষয়ে জানতে পারলাম যাকে বলে শীতল প্রভাব বা চিলিং এফেক্ট। এটা হলো যখন আপনি দেখেন যে রাষ্ট্র মানুষ কি বলতে পারবে আর কি বলতে পারবে না তা নিয়ে বেশি নিয়ন্ত্রণ করে, তখন মানুষ নিজেরাই নিজেদের সামলাতে থাকে, কারণ তারা রাষ্ট্রের প্রতিক্রিয়া নিয়ে খুব ভয় পায়। তাই মিডিয়া হাউসগুলোর ক্ষেত্রে বিশেষ করে এটা একটা বড় ব্যাপার। কারণ এখন একটা মিডিয়া হাউসকে সাবধানে তার সাংবাদিকদের কোথায় পাঠাবে তা নিয়ে ভাবতে হয়, যাতে তারা জেলে না যায়। সাবধানে থাকতে হয় কি বলা হবে তা নিয়ে, যাতে মানহানির মামলা বা অন্য কোনো আইনি নোটিশে না ফেঁসে যায়। আরেকটা বিষয়ে ভারতে বিশেষ করে বলতে চাই, সেটা হলো আইন নিজেই নয়, প্রক্রিয়াটা। এর মানে কি? এর মানে হলো আমরা আইন দ্বারা শাস্তির কথা বলছি না, আমরা বলছি সেই প্রক্রিয়ার কথা যা এই শাস্তিকে সম্ভব বা বাস্তবসম্মত করে তোলে, এবং এই প্রক্রিয়া নিজেই একটা শাস্তির মতো কাজ করে। এখন এটা কি করে হয়? এটা নাগরিকদের মনে এবং বিশেষ করে মিডিয়া হাউসগুলোর মনে একটা বাধা সৃষ্টি করে। কারণ এখন তারা আর সেই ক্ষেত্রগুলোতে প্রবেশ করতে পারে না এবং করবেও না যেখানে তারা আগে যেত বা যেতে চাইতো বা যাওয়া উচিত। কারণ জেলে যাওয়ার সম্ভাবনা বা কোনো শক্তিশালী প্রতিষ্ঠানের সাথে বিরোধে জড়িয়ে যাওয়ার চাপ এবং উদ্বেগ তারা নিতে চায় না। তাই এই ধরনের পরিস্থিতির মধ্যে মিডিয়াকে স্বাধীন বলে ধরে নেওয়া কঠিন।